আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, MP3 বাংলাদেশ বিষয়াবলীর অন্যতম গুরুত্বপূর্ণ টপিকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের নদ নদী এটা এমন একটা টপিক, ম্যাপ ঠিকমতো না বোঝার কারণে ম্যাপে কোন নদী কোন দিকে যাচ্ছে, কোন দিক থেকে সে বাংলাদেশে প্রবেশ করতেছে, কোথায় মিলিত হচ্ছে, এই জিনিসগুলো শুধুমাত্র না বোঝার কারণে হাজার হাজার শিক্ষার্থী এই টপিকটা স্কিপ করে। আজকের এই ক্লাসে নেক্সট যতটুকু সময় আমি পড়াবো, যদি আপনার বাংলাদেশের নদ নদী টপিকটা ক্লিয়ার না হয় আপনি কমেন্ট করেন, আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দিব। আর যদি নদ নদী টপিকটা আপনার 100% ক্লিয়ার হয়ে যায়, ক্লাসই মুখস্থ হয়ে যায়, আমাকে কমেন্টে ধন্যবাদ দিয়ে যায়। আজকে একটা হাই ভোল্টেজ ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। শুধুমাত্র এই একটা ক্লাসের জন্য আমি অনেক কিছু রিসার্চ করে অনেক কিছু নিয়ে এসেছি, শুধুমাত্র যেন আপনাদের পড়াটা সহজ হয়। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করতেছি। স্টার্টিংয়ে MP3 বইয়ের কিছু বেসিক কথাবার্তা থেকে শুরু করব, এরপর আস্তে আস্তে আমরা ডিপ পড়ায় বাংলাদেশের মানচিত্র, নদ নদীর প্রবেশ সব কিছু মিলিয়ে যা কিছু লাগে আমি সব কিছু পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো ক্লাসের সামনের দিকে আমরা এগোতে থাকি। খেয়াল করে টপিকের নাম হচ্ছে বাংলাদেশের নদ নদী। তার মানে এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে নদ আর একটা হচ্ছে নদী। তবে নদী কাকে বলবো? নদী নাম দেখিয়ে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা স্ত্রীবাচক নাম, নামে শেষে ই থাকলে ঠিক তাকে আমরা কি বলি? স্ত্রীবাচক নাম বলি, তাই না? তো নদ তাহলে কি হবে? পুরুষবাচক যে নাম আছে, যেই সকল নদীর নাম পুরুষবাচক তাদেরকে আমরা বলবো নদ। যেই সকল নদীর নাম পুরুষবাচক তাদেরকে আমরা বলবো নদ। তো নদীর সংখ্যা যেহেতু বেশি, নদের সংখ্যা যেহেতু কম, তাহলে জাস্ট কয়েকটা নদের নাম পড়লেই এই টপিকটা থেকে আর কনফিউশনের কোনো কারণ নেই। যেমন নীল নদ আমরা সবাই জানি, আমাজন নদ, সিন্ধু, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, কুমার, দুধ কুমার, ভৈরব, আড়িয়াল খা প্রভৃতি। এখান থেকে কয়টা বিষয় খেয়াল করেন। ব্রহ্মপুত্র মানে হচ্ছে ব্রহ্মার পুত্র, তো পুত্রকে তো আর আপনি কন্যা ভাবার কোনো সুযোগ নেই, মেয়ে ভাবার কোনো সুযোগ নেই। আবার কুমার তো একটা ছেলে, দুধ কুমার নামের মধ্যে কুমার আছে। আড়িয়াল খা বোঝা যাচ্ছে একটা পুরুষের নাম, যেটা বিষয়টা বোঝাতে পারছি কিনা। তো এখান থেকে আর কনফিউশনের কোনো কারণ নেই। আমরা এখন আলাদা আলাদা নদীর পড়ার মধ্যে চলে আসছি। এই পড়ায় আমরা ঢুকবো, তবে এই পড়ায় যাওয়ার আগে আমরা আমাদের নিজেদের মতো পড়াটা সাজিয়ে নিব। ঠিক আছে, বইয়ে ভিন্ন ভিন্নভাবে সিরিয়াল করা আছে, আমি নিজের মতো আপনাদের এই সিরিয়ালটা করে দিব, এবং আমার সিরিয়াল ফলো করলে আপনি দেখবেন খুব কম সময়ে পড়াটা মুখস্থ করতে পারবেন। 1 নাম্বার, উৎপত্তি স্থলটা আমরা পড়ব। সবার আগে আমরা পড়ব উৎপত্তি স্থল, এবং এটা ম্যাপ দেখে দেখে আমরা পড়ার চেষ্টা করব। খেয়াল করে 1 নাম্বারে কি বলা আছে? পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে। চলেন আমরা একটু ম্যাপে দেখি। এই ম্যাপের মধ্যে রাজশাহী যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এই রাজশাহী দিয়ে যেই নদীটা প্রবেশ করেছে সেইটা হচ্ছে আমাদের পদ্মা। এটা বাংলাদেশে প্রবেশ করার আগে নাম ছিল গঙ্গা। কি নাম ছিল? রাজশাহী দিয়ে প্রবেশ করার আগে নাম ছিল গঙ্গা। তাহলে গঙ্গা থেকে আপনি সহজে মনে রাখতে পারবেন গঙ্গোত্রী হিমবাহ। তাহলে এই পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। বেসিকটা জানলেই কিন্তু হয়ে যাচ্ছে। রাজশাহী অঞ্চল দিয়ে প্রবেশ করেছে পদ্মা নদী। পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করার আগে নাম ছিল গঙ্গা, তার মানে এইটার উৎপত্তি হবে গঙ্গোত্রী হিমবাহ থেকে। কোথাকার গঙ্গোত্রী হিমবাহ? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। ঠিক আছে, এইবার আসেন 2 নাম্বার, মেঘনা। এই মেঘনা মনে রাখার জন্য আপনি ছোট্ট একটা টেকনিক ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আমেলু। আমি বেসিক দেখাবো, আপনি মনে রাখার টেকনিক হচ্ছে আমেলু। আমেলু মানে কি? আসামের লুসাই পাহাড় থেকে মেঘনা নদীর উৎপত্তি। কেন আমরা আলাদা করে আসামের লুসাই পাহাড় পড়তেছি, শুধু লুসাই পাহাড় কেন পড়তেছি না? কারণ মিজোরামের লুসাই পাহাড়ও আছে, তার মানে দুইটা এক জিনিস না। আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি মেঘনা নদীর। ঠিক আছে, আমি যদি বাংলাদেশের ম্যাপটা একটু দেখাই, খেয়াল করেন, এইটা হচ্ছে বাংলাদেশ,
এইখানে দেখেন আসাম, এইখানে দেখেন মিজোরাম। তার মানে বোঝা যাচ্ছে যদি কোনো নদী এই আসাম থেকে উৎপত্তি হয়, সে কোন দিক দিয়ে ঢুকতে পারে? হয় এই দিক দিয়ে ঢুকবে, আর না হয় এই দিক দিয়ে ঢুকবে, রাইট? মেঘালয়ের মধ্যে দিয়েও ঢুকতে পারে, কিন্তু আমরা যদি ফাঁকা জায়গা খেয়াল করি, হয় এখান থেকে ঢুকবে না এখান থেকে ঢুকবে, ঠিক কিনা? যে যদি আসাম থেকে উৎপত্তি হয়, এই দুটো জায়গাটা থেকে ঢুকতে পারে সে। খেয়াল করে দেখবেন এই যে মেঘনা, মেঘনা কিন্তু এই জায়গাটা, সিলেটের এই জায়গা দিয়ে কিন্তু সুরমা প্রবেশ করছে, এই জায়গা দিয়ে হচ্ছে কুশিয়ারা প্রবেশ করছে। আমি এগুলো আরও পড়াবো বিস্তারিত, সমস্যা নেই। সুরমা কুশিয়ারাতে আসার পরে আমি মেঘনাটা আগে পড়াচ্ছি, খেয়াল করে। সুরমা প্রবেশ করছে সিলেটের এইখান থেকে, সুরমা পাশাপাশি কুশিয়ারাও প্রবেশ করছে সিলেটের এইখান থেকে। সুরমা, কুশিয়ারা আর কানলি, তিনটা নদী এখানে মিলিত হয়েছে। সুরমা, কুশিয়ারা আর কানলি, তিনটা নদী এখানে মিলিত হয়ে কোন জায়গায় মিলিত হয়েছে? আজমিরিগঞ্জ, হবিগঞ্জে মিলিত হয়েছে। এটা মনে রাখার টেকনিক আমি দিয়ে দিচ্ছি। এটা মনে রাখার টেকনিক হচ্ছে সুকু আ, এটাও আসবে একটু পরে, পড়ার মধ্যে এটাও আসবে। সুকু আ মানে কি? সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়েছে আজমিরিগঞ্জে, দেখাবো একটু পরে, এটারও আলাদা পড়া আছে, মিলনস্থল পড়া আছে। কালনি, সুরমা, কুশিয়ারা মিলিত হওয়ার পর কিছু দূর তার নাম ছিল কালনি, এরপরে তার নাম হয়ে যায় মেঘনা। তাহলে বুঝতে পারছেন মেঘনা কোত্থেকে আসলো? বুঝতে পারলেন? ওকে, তাহলে আমরা এই জিনিসটা এখানে পড়লাম যে আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হচ্ছে মেঘনা। এবার আসেন ব্রহ্মপুত্রর উৎপত্তি কোন জায়গা থেকে? তিব্বতের মানস সরোবর থেকে। খেয়াল করেন এই জায়গাটা, খেয়াল করেন। পুরাতন ব্রহ্মপুত্র বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে। পুরাতন ব্রহ্মপুত্র, কেন পুরাতন বলতেছি? এখানে একটা ভূমিকম্প হয়েছিল, ঠিক আছে, ডাউকি চুতি বরাবর। ভূমিকম্পের ফলে এই যে ব্রহ্মপুত্র, তার গতিপথটা পরিবর্তন হয়ে যায়। তো আগের গতিপথকে আমরা বলতেছি পুরাতন ব্রহ্মপুত্র, আর নতুন গতিপথের নাম হয়ে আসলে যমুনা নদী হয়ে সে সামনে আগায়। এটা নিয়ে আমরা একটু পর আলোচনা করব। এখন উৎপত্তিটা খেয়াল করে, সে হচ্ছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপত্তি, এবং সে কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। কোন জেলা দিয়ে প্রবেশ করছে? এই যে কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তো আমরা কেমনে মনে রাখবো? দেখেন, ব্রহ্মপুত্র নামের মধ্যে আছে পুত্র, পুত্র মানে তো মানুষ, পুত্র মানে কি? মানুষ। নামের মধ্যে দেখেন মানুষ আছে, মানুষ মানে মানস সরোবর, মনে থাকবে? কিভাবে বললাম আগেগুলো খেয়াল করেন। পদ্মা আগের নাম ছিল গঙ্গা বাংলাদেশের আগে, তাহলে গঙ্গোত্রী হিমবাহ। মেঘনা হচ্ছে আমে-লু, তাহলে আসামের লুসাই পাহাড়। পুত্র মানে কি? মানুষ, তাহলে নামের মধ্যে মানুষ আছে। ক্লিয়ার বিষয়টা? এবার আসেন কর্ণফুলী। কর্ণফুলীকে নিয়ে মনে রাখবো। কর্ণফুলী হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়। খেয়াল করেন, ম্যাপে আসেন সবাই। এইখানে হচ্ছে কর্ণফুলী, দেখা যাচ্ছে কিনা? এই যে কর্ণফুলী। কর্ণফুলী কোন জায়গায়? এই জায়গাটায়, পার্বত্য চট্টগ্রামের দিকে, তাই না? এই যে কর্ণফুলী প্রবেশ করছে এই জায়গা দিয়ে, তাহলে বাংলাদেশের ম্যাপে আসেন। এবার বাংলাদেশের ম্যাপে আসেন, এই জায়গাটা যদি কর্ণফুলী হয়, এই জায়গার আশেপাশে কোন রাজ্য আছে? মিজোরাম আছে কিনা? জাস্ট একটা জিনিস খেয়াল করে, মিজোরাম আছে কিনা। তাহলে কর্ণফুলী যদি এই জায়গায় হয়, উৎপত্তি যদি এইখান দিয়ে যদি ঢুকে কর্ণফুলী যদি এই দিক দিয়ে ঢুকে, তাহলে সে উৎপত্তি অবশ্যই কোন জায়গা থেকে? মিজোরামের লুসাই পাহাড়। আসাম তো অনেক উপরে, মিজোরামের লুসাই পাহাড় হবে না? এই জিনিসটাই কিন্তু বইয়ে লিখছে যে মিজোরামের লুসাই পাহাড়। দেখেন বুঝতেছেন কিনা? আরো যখন পড়া আগাবে আরো ক্লিয়ার হবে, টেনশনে কিছু নাই, এই জিনিসগুলো আবার আসবে। এবার আসেন নাফ এবং সাঙ্গু। আমরা জানি নাফ আসলে কি? বাংলাদেশ এবং মিয়ানমারকে আলাদা করছে একটা নদী। তার মানে সে আরাকান পাহাড় মানে কি? মিয়ানমার থেকে আসবে। এবার মনে রাখবেন। ওকে, পরবর্তী পেজে যাচ্ছি আমরা। করতোয়া এবং তিস্তা, এটা হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। এই করতোয়া তিস্তাটা আমি দেখাচ্ছি, খেয়াল করে। বাংলাদেশের উত্তরাঞ্চলে, মানে একদম উত্তরে পঞ্চগড় জেলা, রাইট? পঞ্চগড়ের কি? তেঁতুলিয়া। এইখান দিয়ে দেখেন করতোয়া নদীটা প্রবেশ করছে, এবং নীলফামারে দিয়ে দেখবেন তিস্তা প্রবেশ করছে। খেয়াল করছেন কিনা? খেয়াল করছেন বিষয়টা?
করতোয়া এবং তিস্তা পুরোটাই কি উত্তরবঙ্গ দিয়ে প্রবেশ করছে, একটা পঞ্চগড় দিয়ে একটা তিস্তা দিয়ে। এদের দুইজনের উৎপত্তি হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে, ওইদিকে হচ্ছে সিকিম। কথা বুঝতে পারছি কিনা? ওকে, এই জিনিসটা ক্লিয়ার ম্যাপ থেকে বুঝতে পারছেন। ফেনী নদীর উৎপত্তি হচ্ছে পার্বত্য ত্রিপুরার পাহাড়, এটা মুখস্থ রাখবেন। কংস কেমন মনে রাখবেন দেখাচ্ছি, শিলং মালভূমির গারো পাহাড় থেকে। শিলং, কংসর সতে হচ্ছে শিলং, ঠিক আছে। আর মাতামুহুরি আর হালদা এই দুইটাই বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশে সমাপ্তি। তো প্রশ্ন করে বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম লিখুন বা নাম কোনটি। তো এই যে মাতামুহুরি আর হালদা দুটো নাম মনে রাখতে হবে, আরও নাম আছে আমি দেখাবো সামনে। তো মাতামুহুরি হচ্ছে বান্দরবান যেটা আছে, যেহেতু বলছি আমরা বাংলাদেশের ভিতরে উৎপত্তি, তাহলে অবশ্যই বাংলাদেশের কোনোটা স্থান হবে বান্দরবানের। লামার মইভার পর্বতে, ঠিক আছে। তো লামার মধ্যেও ম আছে, মইভারের মধ্যেও ম আছে, মাতামুহুরিও ম দিয়া শুরু, মনে থাকবে। আর যেটা হচ্ছে হালদা, এটা হচ্ছে খাগড়াছড়ির বাদনাতলি পর্বতশৃঙ্গ থেকে, এটা মুখস্থ রাখবে, ঠিক আছে। আমরা কোন নদীর উৎপত্তি স্থল কোনটা এটা মোটামুটি ক্লিয়ার করছি, আরও সামনে পড়া যখন হবে তখন আরও ক্লিয়ার হবে। আমরা নেক্সট যাচ্ছি এদের মিলনস্থল পড়ার জন্য। কোন নদীর মিলনস্থল কোথায়, কোন নদীর মিলনস্থল কোথায়, এইটা পড়ার সময় আমরা এখন নদী ভিত্তিক পড়াশোনার মধ্যে আসব। খেয়াল করে আমরা শুরু করতেছি একদম প্রথমটা থেকে, উত্তরবঙ্গের যেগুলো আছে উত্তরবঙ্গের এগুলো থেকে পড়া শুরু করতেছি। খেয়াল করেন প্রত্যেকটা নদীর আমরা হচ্ছে এইবার আলাদা করে পড়ব এবং এদের মিলনস্থল পড়ব। খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন পঞ্চগড় এর তেঁতুলিয়া থেকে যেই নদীটা প্রবেশ করছে তার নাম হচ্ছে করতোয়া। আবার নীলফামারী দিয়ে যেই নদীটা প্রবেশ করছে তার নাম হচ্ছে তিস্তা। ওকে, লালমনিরহাট থেকে, লালমনিরহাটের যে পাটগ্রাম এখান দিয়ে নদীটা প্রবেশ করছে তার নাম হচ্ছে ধরলা। আর এটা হচ্ছে কুড়িগ্রাম, কুড়িগ্রাম যে নদীটা প্রবেশ করছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই কালো দাগ মানে হচ্ছে মিলনস্থল। খেয়াল করেন কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র প্রবেশ করছে, রাইট। এই ব্রহ্মপুত্র কুড়িগ্রামের চিলমারিতে তিস্তা নদীর সাথে মিলিত হয়েছে। ব্রহ্মপুত্র আসছে এখান দিয়ে, তিস্তা আসছে নীলফামারী দিয়ে, এসে এরা মিলিত হয়েছে কুড়িগ্রামের চিলমারিতে। এটা মনে রাখার টেকনিক হচ্ছে তীব্র চিল। মনে রাখার টেকনিক কি? তীব্র চিল, তীব্র চিল। তো এখান থেকে আমি কি বলতেছিলাম খেয়াল করেন, কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র প্রবেশ করার পর এইখানে তিস্তার সাথে মিলিত হয়েছে। তিস্তা আর ব্রহ্মপুত্র মিলিত স্থান হচ্ছে কুড়িগ্রামের চিলমারি। মনে রাখার ট্রিক হচ্ছে তীব্র চিল, মানে তিস্তা আর ব্রহ্মপুত্র চিলমারিতে মিলিত হয়েছে, এটা হচ্ছে টেকনিক। এই ব্রহ্মপুত্র মিলিত হওয়ার পরে ব্রহ্মপুত্র নামেই সামনে আগাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে জামালপুর। জামালপুরে এসে সে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে কেন ভাগ হইল? 1787 সালে ডাউকি, ঠিক আছে, ডাউকি চুতি বরাবর ভূমিকম্পের কারণে, আগে তো এই প্রবাহটা ছিল, নতুন করে আরেকটা প্রবাহ এই দিক দিয়ে তৈরি হয়েছে। আগের প্রবাহটাকে আমরা নাম দিচ্ছি পুরাতন ব্রহ্মপুত্র, আর নতুন প্রবাহটা নাম দিচ্ছি আমরা যমুনা নদী, ঠিক আছে। বেসিকটা ক্লিয়ার। জামালপুর যে এই জায়গাটা, এটা হয়তো অনেকেই জানেন না, এই জন্য আমি ম্যাপের মধ্যে, খেয়াল করে দেখবেন ম্যাপের মধ্যে আমি বাংলাদেশের জেলাগুলোও নিয়ে আসছি। খেয়াল করেন আমরা দেখলাম যে কুড়িগ্রামের এই জায়গা দিয়ে নদীটা ঢুকতেছে, তারপরে এই জায়গায় আইসা সে দুইটা ভাগে ভাগ হয়েছে, তাই না? এই জায়গায় সে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা গেছে এই দিকে, একটা গেছে এই দিকে। এই দিকে যেটা গেছে সে কি জামালপুর হয়ে বৃহত্তর ময়মনসিংহ, মানে ময়মনসিংহের ভিতর দিয়ে যাচ্ছে। এরপর সে আইসা কিশোরগঞ্জের এখানে ভৈরব যেখানে আছে, ভৈরবের সাথে মিলিত হবে, ভৈরব আরেকটা নদীর সাথে মিলিত হবে। এদিক দিয়ে যে মেঘনা আসবে, মেঘনার সাথে মিলিত হবে। এটা পরে জামালপুর এবং ময়মনসিংহের ভিতর দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র গেছে, এই জিনিসটা আপনি বুঝছেন কিনা? এই জিনিসটা কিন্তু ম্যাপে এইখানে খেয়াল করেন। এই যে পুরাতন ব্রহ্মপুত্র, এটাকে আমরা বলতেছি দক্ষিণ পূর্ব, ডান দিকে পূর্ব, নিচের দিকে দক্ষিণ, দক্ষিণ পূর্ব দিকের প্রবাহটা পুরাতন ব্রহ্মপুত্র নামে জামালপুর এবং ময়মনসিংহের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কিশোরগঞ্জের ভৈরবে আসলো। কিশোরগঞ্জের ভৈরবে আইসা সে এখন মেঘনা নদীর সাথে মিলিত হবে। মেঘনার কাহিনী এখন আসি।
এখন আমরা আসছি মেঘনার কাহিনীতে। পুরাতন ব্রহ্মপুত্র এখানে আসছে, এটা আমরা বুঝছি। পুরাতন ব্রহ্মপুত্র এখন এখানে অবস্থান করতেছে। এখন মেঘনাতে আসি, খেয়াল করে আমরা দেখছি সুরমা এবং কুশিয়ারা। সুরমা হচ্ছে সিলেটের এইখান দিয়ে প্রবেশ করছে, কুশিয়ারা হচ্ছে এইখান দিয়ে প্রবেশ করছে। সুরমা, কুশিয়ারা এবং কালনী, তিনটা দেখবেন কালনী এক্সপ্রেস আছে যেটা ঢাকা থেকে সিলেটে যায়, আবার সিলেট থেকে ঢাকায় যায়। তার মানে কালনী আসলে সিলেট রিলেটেড। সুরমা, কুশিয়ারা এবং কালনী তিনটা নদী একটা জায়গায় মিলিত হয়েছে, নাম হচ্ছে আজমিরিগঞ্জ। মনে রাখার টেকনিক হচ্ছে সুকুআ, মানে সুরমা এবং কুশিয়ারা আজমিরিগঞ্জে মিলিত হয়েছে। এই জায়গায় মিলিত হওয়ার পর কিছু দূর পর্যন্ত তার নাম ছিল কালনী, এরপরে তার নাম হয়ে যায় মেঘনা। মেঘনা প্রবাহ এখন আসছে ভৈরবে, ভৈরবে এসে সে মিলিত হয়েছে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে। তাহলে আমরা বলতে পারি পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা মিলিত হয় ভৈরবে। ঠিক আছে, এইটা আপনি এইভাবে মনে রাখতে পারেন যে মেঘনা আর ভৈরব, মানে আপনি হচ্ছে প্রথম অক্ষরগুলো দিয়ে মনে রাখবেন, মানে পুরাতন ব্রহ্মপুত্র প, মেঘনার ম আর ভ। মানে যদি এমনি মনে থাকে, যদি কাউ ভুলে যান, প্রথম অক্ষরগুলো দিয়ে মনে রাখবেন, যেভাবে আমরা এখানে শুকুয়া মনে রাখছিলাম। ওকে, এটা গেল। মেঘনা এবং পুরাতন ব্রহ্মপুত্র একসাথে মিলিত হওয়ার পর তার নাম মেঘনা থেকে যায়, ব্রহ্মপুত্র তেলে বাদ হয়ে গেল এখান থেকে। আচ্ছা, এটা বুঝলাম। এবার আসেন এই দিকে, যমুনার কথা বলছিলাম। পুরাতন ব্রহ্মপুত্র গেল জামালপুর ময়মনসিংহের মধ্য দিয়ে, যমুনা যাচ্ছে দক্ষিণের দিকে। যমুনা কোথায় যাচ্ছে? দক্ষিণের দিকে। এই যমুনা এই দিক দিয়ে এসে এইখানে আসলো, খেয়াল করছেন কিনা? এইখানে আসলো। এই জায়গায় আমরা পদ্মাকে দেখতে পাবো। পদ্মা কোত্থেকে আসলো? বাংলাদেশে প্রবেশের আগে তার নাম ছিল গঙ্গা, তার মানে তার উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবাহে। রাজশাহী অঞ্চল দিয়ে এসে সে আস্তে আস্তে এইখানে গোয়ালন্দ রাজবাড়িতে আসবে। গোয়ালন্দ রাজবাড়িতে আসবে। এই গোয়ালন্দতে পদ্মা আসার পর তার দেখা হয় যমুনার সাথে। তাহলে আমরা বলতে পারি পদ্মা, যমুনা কোত্থেকে আসছে? ওই যে ব্রহ্মপুত্রের একটা অংশ। পদ্মা এবং যমুনা এই দুইটা মিলিত হচ্ছে গোয়ালন্দ রাজবাড়িতে। এই জিনিসটা মনে রাখবেন, প জ গো। কি বললাম? প্রথম অক্ষর, সবগুলো প্রথম অক্ষর। পদ্মা এবং যমুনা মিলিত হয় গোয়ালন্দে। ঠিক আছে, এই দুইটার মিলিত প্রবাহ পদ্মা নাম নিয়ে এই দিকে যাচ্ছে চাঁদপুরের দিকে। পদ্মা এবং যমুনার মধ্যে যমুনা ভ্যানিশ হয়ে গেল। পদ্মা নাম নিয়ে সে যাচ্ছে কোন দিকে? চাঁদপুরের দিকে। এই দিক দিয়ে আবার মেঘনা আসতেছে চাঁদপুরের দিকে। মেঘনা কই ছিল? সিলেট থেকে কালনী নাম ছিল কিছুক্ষণ, এরপর হচ্ছে মেঘনা নাম নিয়ে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। পুরাতন ব্রহ্মপুত্র ভ্যানিশ হয়ে গেল, মেঘনা নাম নিয়ে সে আগাচ্ছে চাঁদপুরের দিকে। পদ্মাও আসলো চাঁদপুরে, মেঘনাও আসলো চাঁদপুরে। এই দুইটা এখন মিলিত হচ্ছে চাঁদপুরে। এটা মনে রাখার টেকনিক হচ্ছে প মে চা। প্রথম একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা খুবই কাজের ট্রিক। ঠিক আছে, আমি এত বছর ধরে এটা দিয়ে মনে রাখতেছি। পদ্মা এবং মেঘনা চাঁদপুরে মিলিত হয়, পদ্মা এবং যমুনা গোয়ালন্দে মিলিত হয়, সুরমা এবং কুশিয়ারা আজমিরিগঞ্জে মিলিত হয়। ঠিক আছে, এই দেখেন তিস্তা এবং ব্রহ্মপুত্র চিলমারিতে মিলিত হয়। খুবই কাজের ট্রিক এগুলা। ওকে, তো দেখেন কি বললাম কথাটা, প মে চা, মানে পদ্মা এবং মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে। এরপরে যে মিলিত প্রবাহ দক্ষিণ দিকে মেঘনা নাম ধারণ করে এবং আস্তে আস্তে সে বঙ্গোপসাগরে পতিত হয়ে যায়। তাহলে এইখান থেকে দেখেন আমাদের কিন্তু যমুনার কাহিনী শেষ, পুরাতন ব্রহ্মপুত্র পড়া শেষ, সুরমা, কালনী, কুশিয়ারা, মেঘনা পড়া শেষ, পদ্মা পড়া শেষ। বাকি আছে কর্ণফুলী। কর্ণফুলী বলছিলাম এই দিক দিয়ে যে মিজোরামের লুসাই পাহাড় দিয়ে সে উৎপত্তি হয়েছে। সে এখন আছে কোথায়? পার্বত্য চট্টগ্রামে। চট্টগ্রাম মনে রাখেন। এইখানে হালদা এবং কর্ণফুলী একসাথে মিলিত হয়। চট্টগ্রাম অঞ্চল যেহেতু, চট্টগ্রাম কালুরঘাটে সে হচ্ছে মিলিত হয়। এই পড়াগুলো কিন্তু শেষ, এই পড়াগুলো কিন্তু শেষ। বই থেকে আমি আপনাদের যদি দেখাই, খেয়াল করেন, পদ্মা এবং যমুনা মিলিত হয় কোথায়? বলেন মিলিত হয় কোথায়? প জ গো, মানে কি? গোয়ালন্দ রাজবাড়ি। যে গোয়ালন্দ রাজবাড়ি, তাদের মিলিত প্রবাহের নাম ছিল পদ্মা। দেখছেন, মিলিত প্রবাহের নাম হচ্ছে পদ্মা।
পদ্মা এবং মেঘনা কোথায় মিলিত হয়? প মে চা, মানে কি পদ্মা এবং মেঘনা চাঁদপুরে মিলিত হয়, তাদের মিলিত প্রবাহের নাম মেঘনা, পরে তারা বঙ্গোপসাগরে পতিত হয়ে যায়। খেয়াল করেন, সুরমা এবং কুশিয়ারা কোথায় মিলিত হয়? সু কু আ, মানে আজমিরিগঞ্জ, তাদের মিলিত প্রবাহ কিছু দূর পর্যন্ত কালনী নাম ছিল, এরপর তার নাম হয়ে যায় মেঘনা। খেয়াল করেন, পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা কোথায় মিলিত হয়েছিল? ভৈরব বাজারে, রাইট? এই দেখেন ভৈরব বাজার, এবং তাদের মিলিত নাম ছিল মেঘনা। সব মিলতেছে কিনা বলেন? বাঙালি এবং যমুনা নিয়ে একটা পড়া আছে। বগুড়া অঞ্চলটা একটু খেয়াল করেন, বগুড়া অঞ্চলটা খেয়াল করেন। এই যে আমাদের বগুড়া, ঠিক আছে, এই বগুড়ার এই জায়গাটায় আমাদের একটা নদীর কাহিনী আছে, যেটা আমাদের ম্যাপে আমরা আনি নেই, লেস ইম্পর্টেন্ট। বাঙালি এবং হচ্ছে এখানে আমরা জানি যমুনা আছে, রাইট? এই যে এদিক দিয়ে জামালপুরের পরে যেটা ভাগ হয়েছে, জামালপুরের পরে যেটা ভাগ হইলো, একদিকে হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, একদিক দিয়ে হচ্ছে যমুনা, এই দিক দিয়ে আরেকটা নদী এসে মিলিত হবে, সেটা হচ্ছে বাঙালি। এই বগুড়াতে একটু উপরের দিকে এই জায়গায়, তাহলে হচ্ছে বগুড়াতে আমরা দেখতে পাচ্ছি দুইটা নদী মিলিত হচ্ছে, একটা হচ্ছে যমুনা, একটা হচ্ছে বাঙালি, ঠিক আছে? এবং তার মিলিত প্রবাহ অবশ্যই যমুনা, কারণ যমুনা সামনের দিকে আগাইতেছিল। হালদা এবং কর্ণফুলী আমরা দেখছি পার্বত্য চট্টগ্রামে, তার মানে কালুরঘাট চট্টগ্রাম, ঠিক আছে? এবং তার মিলিত প্রবাহের নাম হচ্ছে কর্ণফুলী। তিস্তা এবং ব্রহ্মপুত্র, তীব্র চিল বলছিলাম, তীব্র এই যে চিল, তার মানে চিলমারি কুড়িগ্রামে, মিলিত প্রবাহের নাম ছিল কি? ব্রহ্মপুত্র। দেখেন এই জিনিসগুলো ক্লিয়ার। এবার আমরা আসতেছি উপনদী ও শাখা নদী। এই জিনিসটা যদি একবার বুঝে যান, মনে করেন আপনার পড়া 90% শেষ। এই জিনিস বুঝে গেলে পড়া 90% শেষ। খেয়াল করেন সবাই, উপনদীর ইংলিশ হচ্ছে ট্রিবিউটারি রিভার, শাখা নদী হচ্ছে ডিস্ট্রিবিউটারি রিভার। দুইটার মানে কি? ধরেন আমি বললাম এইখানে একটা নদী আছে, আর একটু বড় করে আঁকি, এটা একটা নদী। এখন এই নদী থেকে একটু উঁচু স্থানে আরেকটা মনে করেন নদী আছে, বা একটা ঝর্ণা আছে। সেইখান থেকে, যেহেতু উঁচু স্থান আমরা জানি পানি উপর থেকে নিচে যাবে, সেইখান থেকে একটা প্রবাহ আইসা এখানে মিলিত হইল, তাই আমরা তীর চিহ্ন দিচ্ছি ভিতরের দিকে। মানে একটা প্রবাহ উচ্চ স্থান থেকে কোনো নদী বা ঝর্ণার প্রবাহ একটা নদীতে মিলিত হইল, তাহলে আমরা বলতে পারি এবার ফুলে ফেপে এই নদীটার আয়তন বেড়ে যাবে, যেহেতু তার সাথে কেউ মিলিত হয়েছে। এই জিনিসটাকে আমরা বলবো উপনদী। মানে যেই নদীটা বা যেই ঝর্ণা প্রবাহটা উঁচু স্থান থেকে মিলিত হয়ে মূল নদীর প্রবাহ বাড়াবে, তার নাম হচ্ছে উপনদী। তাহলে ভাই শাখা নদী মানে কি? শাখা নদীর ঠিক উল্টা। ধরেন এইখান থেকে, শাখা মানে কি? শাখা প্রশাখা মানে কি? যেখান থেকে বের হয়, ডালপালা শাখা প্রশাখা বের হয় না? এইখান থেকে একটা নদী বের হয়ে গেল, মানে একটা বড় নদী থেকে ছোট নদী বের হয়ে গেল, স্বাভাবিকভাবেই তার আয়তন কমে যাবে, কারণ আরেকজন তার পানি নিয়ে গেছে। শাখা তৈরি হয়ে নতুন একটা নদী তৈরি হইলো, তার নাম হচ্ছে শাখা নদী। তো শাখা নদী কি করে? মূল আয়তন এগুলা কমায়, আয়তন বা পানির পরিমাণ এগুলা কমায়। ঠিক আছে, এবার আমরা দেখেন এই ছক আর চিত্রগুলা একসাথে মিলায় পড়ব। ছক আর চিত্র একসাথে মিলায় পড়ব। খেয়াল করে আমরা শুরুতে দেখব হচ্ছে একদম উপরেরটা। দেখেন আমি এখানে পুরোটা ক্লিন করে দিই। হ্যাঁ, এই পুরোটা ম্যাপ ক্লিন করে দিই, তাহলে আপনাদের তো বুঝতে সুবিধা হবে। এই পুরো ম্যাপটা আমি ক্লিন করে দিচ্ছি। খেয়াল করেন এখানে যেগুলো নীল কালার দেখতে পাচ্ছেন, কিছু জায়গা আছে নীল কালার, এই যে নীল কালার, কিছু জায়গা আছে নীল কালার। এই নীল কালারগুলো হচ্ছে শাখা নদী, মানে মূল নদী থেকে এরা বের হয়ে গেছে। খেয়াল করেন তো, এই যে দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র, এখানে তিনটা নদীর নাম লেখা আছে, বংশী, শীতলক্ষা, যমুনা। যমুনা তো আমরা দেখলাম এইদিকে আসলো, মূল ব্রহ্মপুত্রের প্রবাহটাই কিন্তু দক্ষিণ দিকে যমুনা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। তার মানে আমরা বলতে পারি ব্রহ্মপুত্র একটা শাখা নদী হচ্ছে যমুনা, কারণ যেহেতু মূল নদীর প্রবাহ কমে গেছে। তাহলে ব্রহ্মপুত্রটা শাখা নদী হচ্ছে যমুনা। এই দিক দিয়ে কি আছে? নারায়ণগঞ্জ আছে। নারায়ণগঞ্জ কি? শীতলক্ষা নদীর তীরে অবস্থিত, শীতলক্ষা। এবং আরেকটা হচ্ছে বংশী। দেখেন তো পড়া মিলে কিনা। ব্রহ্মপুত্র এর শাখা নদী যমুনা, শীতলক্ষা, বংশী। পড়া মিলছে কিনা জাস্ট এটুকু বলেন। ওকে, এইবার আসেন পদ্মা। এই যে পদ্মার মধ্যে কিছু নীল চিহ্ন আছে না? নীল চিহ্ন। এই দিক দিয়ে দেখবেন কিছু নদী বের হয়ে গেছে, ইছামতি, মধুমতি, দুইটা মতি, কুমার, ভৈরব,
আড়িয়াল খাঁ, মাথাভাঙ্গা। মেইনলি যদি বলি ইছামতি, মধুমতি, আড়িয়াল খাঁ এবং হচ্ছে ভৈরব, এই প্রশ্নগুলো বেশি আসে। পদ্মা নদী থেকে এগুলো বের হয়ে গেছে, তার মানে এগুলো কি পদ্মার শাখা নদী, এগুলো কি পদ্মার শাখা নদী। এই যে দেখবেন পদ্মার শাখা নদী, কুমার, মাথাভাঙ্গা, ভৈরব, মধুমতি, ইছামতিও আছে, আড়িয়াল খাঁ। দেখেন বুঝতেছেন কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া হচ্ছে। যমুনা থেকে একটা নদী বের হয়ে গেছে, নাম হচ্ছে ধলেশ্বরী। তো যমুনার মূল প্রবাহটা কমে গেল, যমুনা থেকে যে নদীটা বের হয়েছে তার নাম হচ্ছে ধলেশ্বরী। তাহলে আমরা বলতে পারি যমুনার শাখা নদীর নাম কি? যমুনার শাখা নদীর নাম কি? ধলেশ্বরী। একমাত্র শাখা নদীর নাম কি? ধলেশ্বরী। এবং ধলেশ্বরীর শাখা নদীর নাম হচ্ছে বুড়িগঙ্গা, যেটার মধ্যে হচ্ছে ঢাকা যেটা তীরে অবস্থিত। কথা বুঝতে পারতেছি কিনা? তাহলে আমরা মোটামুটি শাখা নদী থেকে এই পয়েন্টগুলো পড়বো। এইবার আসবো উপনদী, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো মেনলি পড়বেন, ঠিক আছে? এইবার আসতেছি আমরা উপনদী। খেয়াল করে দেখবেন ব্রহ্মপুত্রের সাথে একটা নদী মিলিত হয়েছিল যার নাম হচ্ছে তিস্তা। ব্রহ্মপুত্রের সাথে একটা নদী মিলিত হয়েছিল যার নাম হচ্ছে তিস্তা, আমরা বলছিলাম তীব্রচিল। তাহলে আমরা বলতে পারি এই তিস্তা ব্রহ্মপুত্রের প্রবাহ বাড়াইছে, তার মানে তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী, একই সাথে ধরলা সেটাও কিন্তু উপনদী। কেমনে বুঝলাম? এই যে দেখেন লালমনিরহাটের পাটগ্রাম দিয়ে ধরলা যে নদীটা, এটা কিন্তু প্রবেশ করে এই জায়গাটায় মিলিত হয়েছিল ব্রহ্মপুত্রের সাথে। তাহলে ব্রহ্মপুত্র প্রবেশ করেই দুইটা নদীর সাথে মিলিত হইল, একটা হচ্ছে ধরলা যেটা লালমনিরহাট দিয়ে প্রবেশ করছে, আর একটা হচ্ছে তিস্তা যেটা নীলফামারী দিয়ে প্রবেশ করছে। এই ধরলা আর তিস্তা যেহেতু ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে, ব্রহ্মপুত্রের প্রবাহ বাড়াইছে, তাই এই দুইটা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী, ধরলা এবং তিস্তা। এবং আমরা দেখছি এটার শাখা নদী কি কি? যমুনা, বংশী, শীতলক্ষা। ক্লিয়ার কিনা? ওকে, এইবার আসেন এই পদ্মার মধ্যে এই মহানন্দা যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পদ্মার সাথে মিলিত হয়েছে। আবার করতোয়া যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যমুনার সাথে মিলিত হয়েছে। খেয়াল করছেন কিনা? করতোয়া উপর থেকে আইসা যমুনার সাথে মিলিত হয়েছে, আবার মহানন্দা এসে মিলিত হয়েছে পদ্মার সাথে। তাহলে আমরা দেখেন এই দুইটাই কিন্তু উপনদী হিসেবে পাবো। মহানন্দা মিলিত হয়েছে পদ্মার সাথে, আবার এই যে তিস্তা এবং করতোয়া দুইটাই কিন্তু মিলিত হয়েছে যমুনার সাথে। আমি বিষয়টা বুঝতে পারতেছি কিনা? ক্লিয়ার? এবং দেখবেন এই হালদা নদী কিন্তু কর্ণফুলীর সাথে মিলিত হয়েছিল, এই জন্য দেখবেন কর্ণফুলীর উপনদী কিন্তু হালদা। মানে হালদার কর্ণফুলী মিলিত হয়েছিল না কালুরঘাট চট্টগ্রামে, তার মানে হালদা কিন্তু কর্ণফুলীর উপনদী, যেহেতু প্রবাহ বাড়াইছে। পদ্মার উপনদী মহানন্দা, কেন? কারণ পদ্মার সাথে মিলিত হয়েছে। আবার যমুনার উপনদী কিন্তু তিস্তা এবং করতোয়া দুইটাই, কারণ কি? এরা এর সাথে মিলিত হয়েছে। দেখেন আমি পড়াগুলো বুঝাতে পারলাম কিনা? মেইনলি আমি যেগুলো পড়াইছি এগুলোই পরীক্ষায় বেশি আসে, এর বাইরে আপনারা একবার রিডিং দিয়ে রাখবেন। আমার পড়ানোগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইখানে একটা টার্ম দেখেন, গাঙ্গেয় বদ্বীপ, ঠিক আছে, যাকে আমরা বলতেছি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ নিয়ে গঠিত, ঠিক আছে? এই বদ্বীপে বাংলাদেশ অংশের আয়তন হচ্ছে 46,620 বর্গ কিলোমিটার, ঠিক আছে? এই গাঙ্গেয় বদ্বীপকে বঙ্গীয় বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপও বলা হয়, ঠিক আছে? এইখান থেকে আপনার প্রশ্ন আসতে পারে যে পুরো পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? ঠিক আছে, উত্তর কি দিবেন বলেন? বাংলাদেশ দিবেন, ঠিক আছে? বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? উত্তর কি দিবেন? সুন্দরবন, ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ মাত্রই বললাম, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বললে আনসার করবেন সুন্দরবন। ওকে, গঙ্গা ও ব্রহ্মপুত্রের সম্মিলিত স্রোতধারা মেঘনা সহযোগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই বদ্বীপ বা ডেল্টা সৃষ্টি করেছে। আমি জানি এই লাইন আপনি এখন কিচ্ছু বুঝবেন না, আধা ঘন্টা পরে যখন এই টপিক 100% ক্লিয়ার হয়ে যাবে এই লাইন আপনি মুখস্থ বলতে পারবেন। ওকে, খেয়াল করেন, গ্রিক বর্ণ ডেল্টা বা মাত্রাহীন বর মতো দেখতে, তাই তাকে আমরা বলতেছি হচ্ছে বদ্বীপ, ঠিক আছে? ওকে, বিভিন্ন নদী সমূহের দৈর্ঘ্য কি মুখস্থ করতে হবে? উত্তর হচ্ছে না, শুধুমাত্র আপনি পদ্মারটা মুখস্থ রাখবেন, 341 কিলোমিটার দীর্ঘ, এবং সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা, ঠিক আছে? এই দুইটা নাম শুধু খেয়াল রাখলেই হবে। ওকে,
কিছু কিছু ছোট্ট ছোট্ট টার্ম আছে, যেমন খেয়াল করেন এখানে 4টা প্রশ্ন হওয়া সম্ভব। সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী কোনটি? বুঝছেন প্রশ্নটা, বুঝছেন মানে কোন নদীটি সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? আমরা জানি মোট জেলা 64টা, সবচেয়ে বেশি জেলা মোট 12টি জেলা দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে পদ্মা। ঠিক আছে, যেহেতু দীর্ঘতম নদী তার মানে সে দীর্ঘতম সবটি জেলার মধ্যে সে গেছে। ওকে, সবচেয়ে বেশি উপজেলা বললে 3 12 36টি উপজেলা দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা। আমরা জানি বড় বড় নদীর নাম হিসেবে আমাদের পদ্মা, মেঘনা এদের নামই আসে। তাহলে পদ্মা হচ্ছে দীর্ঘতম। আর দেখবেন আপনি মেঘনার ক্ষেত্রে একটা টার্ম আছে, মেঘনার ক্ষেত্রে আপনি টার্মটা দেখেন, খেয়াল করেন, আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। মেঘনার ক্ষেত্রে বলা আছে বৃহত্তম, প্রশস্ততম। তার মানে কি সেও পদ্মার থেকে কোনো অংশে কম না। তার মানে উপজেলা দিয়ে, সবচেয়ে বেশি উপজেলা দিয়ে বললে আনসার হবে মেঘনা। ঠিক আছে, 36টি উপজেলা দিয়ে। এই দুইটার আনসার ছিল নদী। এবার উল্টা করে যদি বলি, সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে কোন বিভাগে? এবার আনসার হবে বিভাগ, মানে কোন বিভাগে সবচেয়ে বেশি নদী আছে, এই হচ্ছে প্রশ্ন। 222টি নদী আছে ঢাকা বিভাগে। যদি প্রশ্ন করে সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলা কোনটা, এবারে বিভাগ বলতেছি না, জেলা বলতেছি, যে 97টি নদী প্রবাহিত জেলা হচ্ছে সুনামগঞ্জ। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। প্রথম দুইটার আনসার ছিল নদী, পরের দুইটার আনসার হচ্ছে বিভাগ। ওকে, বিভিন্ন নদীর পূর্ব নাম এখানে আছে। পদ্মার পূর্ব নাম হচ্ছে কীর্তিনাশা। কীর্তিনাশা নামকরণের পিছনে একটা ইতিহাস আছে। রাজা রাজবল্লভের যে সুরক্ষালয় বা প্রাসাদ বলতে পারি আমরা, বলতে কি তার কীর্তি, আমরা বলি না তার কীর্তিকলাপ দেখো, কীর্তি মানে কি সে কি করছে। তো রাজা রাজবল্লভের যে সুরক্ষালয়, তার যে কীর্তি ছিল, এটাকে ধ্বংস করছে। নদী ভাঙন হয় না, নদী ভাঙনে ধ্বংস করছে হচ্ছে পদ্মা নদী। এই জন্য তাকে বলতেছে রাজা রাজবল্লভের কীর্তিনাশক। ঠিক আছে, যে কীর্তিনাশা, কার কীর্তিনাশা? রাজা রাজবল্লভের কীর্তিনাশা। কে? পদ্মা। এই জন্য তার অপর নাম হচ্ছে কীর্তিনাশা। ওকে, যমুনার অপর নাম হচ্ছে জোনাই। যতে যমুনা যতে জোনাই, যতে যমুনা যতে জোনাই। ওকে, বুড়িগঙ্গার অপর নাম হচ্ছে দোলাই। ঠিক আছে, এই কটা জিনিস মনে রাখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। এইবার দেখেন নদী ভিত্তিক মেইন যে পড়াগুলো আছে, এগুলো পড়াই আপনাদের মাথায় দেখেন ঢুকে কিনা, এতক্ষণ যা কিছু পড়াইছি ক্লিয়ার হয় কিনা দেখেন। দেখেন, পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী। গঙ্গা নদীর মূল প্রবাহ রাজশাহী অঞ্চলের দক্ষিণ পশ্চিম প্রান্তে পদ্মা নামে প্রায় 145 কিলোমিটার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ম্যাপেও আমি দেখাইছিলাম, একটু খেয়াল করেন। আমি যে এই জায়গাটা অনেকে কনফিউশন হয়, তাই ক্লিয়ার করে দিই। এই জায়গাটা দেখেন রাজশাহী, এই জায়গাটা হচ্ছে কুষ্টিয়া। তাহলে 145 কিলোমিটার প্রবাহিত হয়ে এটা কিন্তু এই দিক দিয়ে আসতেছে, তাই না? ম্যাপে কিন্তু দেখাইছিলাম। এই যে দেখেন, এটা কিন্তু এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এই দিক দিয়ে প্রবেশ করতেছে। তার মানে রাজশাহীর এই অঞ্চল জুড়ে তার নাম ছিল গঙ্গা, নাম ছিল, এরপর এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করতেছে, পরে কিন্তু পদ্মা হয়ে যাচ্ছে। রাইট, তাহলে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর এটা দৌলতদিয়ার নিকট যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। পদ্মা দৌলতদিয়ার নিকট যমুনা নদীর সাথে মিলিত হয়েছে, যাকে আমরা বলতেছি গোয়ালন্দ, রাজবাড়ী এবং দৌলতদিয়া। ওকে, গঙ্গার মূল ধারা হওয়াতে দৌলতদিয়া পর্যন্ত এই নদীটি গঙ্গা নামেই পরিচিত। তবে গঙ্গা ও যমুনা, মানে পদ্মা আর যমুনা যেটা বলতেছি, মিলিত হওয়ার পর তাকে আমরা সবাই পদ্মা নামেই চিনি। চাঁদপুরের কাছে এটা মেঘনার সাথে মিলিত হয়, যাকে আমরা বলতেছি পমেচা। রাইট, 3 নদীর মিলিত প্রবাহ মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। আলটিমেটলি মেঘনা নাম নিয়ে কি বঙ্গোপসাগরে পতিত হয়। এবার আমরা ব্রহ্মপুত্র ও যমুনার কাহিনীটা দেখব। খেয়াল করেন, ব্রহ্মপুত্র বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। বহু নদীকাত সম্বলিত একটি নদী এটা। এর ধরনের রয়েছে বিভিন্নতা, যেমন বিনুনি, তারপর হচ্ছে সরপিল, এগুলো লেস ইম্পর্টেন্ট, রিডিং দিয়ে রাখবেন। খেয়াল করেন, ব্রহ্মপুত্র কোথা দিয়ে প্রবেশ করছে? কুড়িগ্রাম জেলার ভিতর দিয়ে প্রবেশ করছে। কুড়িগ্রামের ভিতর দিয়ে প্রবেশ করছে, আমরা দেখছি কিনা, এই যে কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করছে। ওকে, এবং এইটা পুরাতন ব্রহ্মপুত্র নামে জামালপুর, এটা কোন জায়গায় এসে আলাদা হয়েছে মনে আছে? জামালপুর জেলায় এসে এটা কিন্তু 2টা ভাগ নিছে। পুরাতন ব্রহ্মপুত্র নামে জামালপুর এবং ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এবং আরেকটা কি দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। রাইট, কিশোরগঞ্জের ভৈরব বাজারের নিকট মেঘনার সাথে মিলিত হয়েছে কোনটা? পুরাতন ব্রহ্মপুত্র।
মনে আছে আমাদের? আচ্ছা, এটা কেন দুইটা ভাগ হইল? 1787 সালে ডাউকি চুক্তি বরাবর তীব্র ভূমিকম্পের পর ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়েছে এবং নতুন যে শাখা তাকে আমরা বলতেছি যমুনা নদী, এবং যমুনা নদী কি দক্ষিণ দিকে প্রবাহিত হয় এবং গোয়ালন্দ পর্যন্ত এটা যমুনা নাম ছিল। গোয়ালন্দের পর এটা পদ্মার সাথে মিলিত হয় এবং এটা পদ্মা নাম নিয়ে সামনে আগায় চাঁদপুর পর্যন্ত। ওকে, আমরা আরও ক্লিয়ার করব, আবারও ম্যাপে যাব, সমস্যা নেই, এই ম্যাপটাও আমরা দেখব। এইবার দেখি মেঘনা। মেঘনা বাংলাদেশের বৃহত্তম, প্রশস্ততম, গভীরতম, মোট কথা দীর্ঘতম বাদে অন্য যততম বলুক, আনসার হচ্ছে মেঘনা। এটা আসামের বরাক নদী নাগা মণিপুর অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সুরমা এবং কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করেছে। বলছিলাম হবিগঞ্জের আজমিরিগঞ্জের কাছে, মানে সুরমা এবং কুশিয়ারা আজমিরিগঞ্জের কাছে এটা কি মিলিত হয় এবং একই সাথে কালনিও মিলিত হয়, যার কারণে এটার একসঙ্গে নাম ছিল কালনী। কিছু দূর পরে আবার এটার নাম মেঘনা হয়ে যায়, রাইট? এই মেঘনা ভৈরব বাজারে এসে কি পুরাতন কিশোরগঞ্জের সাথে মিলিত হয়েছে এবং পরবর্তীতে তার নাম মেঘনা হয়ে সে চাঁদপুরে গিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছিল, রাইট? ওকে। কর্ণফুলী বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী। হালদা বাংলাদেশ তথা এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এবং এখান থেকে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় বাণিজ্যিকভাবে। 2025 সালে 5 নভেম্বর মৎস্য হেরিটেজ হিসেবে এটা ঘোষণা করা হয়। হালদা বিলি আসলে খাগড়াছড়িতে অবস্থিত, বলছিলাম পার্বত্য চট্টগ্রামে কিন্তু এটা, রাইট? তো এখান থেকে তথ্যগুলো কিন্তু জানতে হবে। নাফ নদী হচ্ছে 56 কিলোমিটার দৈর্ঘ্য, এটা জানতে হবে। বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করছে এই নাফ নদী। এটা হচ্ছে মায়ানমারের আরাকান রাজ্য ও বাংলাদেশের কক্সবাজার জেলাকে পৃথক করেছে, এইটুকু শুধু জানতে হবে। গোমতী, এটাকে কুমিল্লা জেলার, এটা হচ্ছে কুমিল্লার দুঃখ বলা হয়। কুমিল্লার দুঃখ বলা হয় কেন? কারণ এটাতে হচ্ছে আকস্মিক বন্যা এবং হচ্ছে মোটামুটি নিয়মিত একটা বিরতিতে বন্যা হয়ে থাকে, যার কারণে এটাকে বলা হয় কুমিল্লা শহরের দুঃখ। ঠিক আছে, ওকে, এই জায়গাটা আপনারা জেনে রাখবেন। ভৈরব নদী কোন কোন জায়গায় এটা জানতে হবে। কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, এই 4টা নদী সে প্রবাহিত হয়েছে। খুলনা ও যশোর এই ভৈরব নদীর তীরে অবস্থিত। খুলনার খালিশপুরে ভৈরব নদীর তীরে নির্মিত হয়েছে গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। এবার আমি আপনাদের ছোট্ট একটা জিনিস দেখাবো এখান থেকে, যে আমাদের হচ্ছে কি কোন নদীটা কোন জায়গায় মিলিত হয়েছে, এটা আপনারা ম্যাপ দেখে বুঝেন কিনা খেয়াল করেন। আমরা মাত্রই দেখছি তিস্তা হচ্ছে এই দিক দিয়ে, মানে হচ্ছে নীলফামারী দিয়ে প্রবেশ করেছে, রাইট? এবং এই যে ব্রহ্মপুত্র প্রবেশ করেছে কুড়িগ্রাম দিয়ে, কুড়িগ্রাম চিলমারি দিয়ে ব্রহ্মপুত্র প্রবেশ করেছে। তিস্তা এবং ব্রহ্মপুত্র একসাথে মিলিত হয়েছে চিলমারি কুড়িগ্রামে। এবং এই যে ব্রহ্মপুত্র কিন্তু জামালপুর পর্যন্ত তার নাম ছিল ব্রহ্মপুত্র। এরপরে সে জামালপুর এবং ময়মনসিংহের মধ্য দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র হয়ে প্রবাহিত হয় এবং দক্ষিণ দিকে যমুনা নামে প্রবাহিত হয়। বগুড়ায় এসে যমুনা এবং বাঙালি একসাথে মিলিত হয়। কোথায়? বগুড়ায়। ওকে, এবং তার মিলিত প্রবাহের নাম হয় যমুনা। এ পর্যন্ত বুঝছি। পুরাতন ব্রহ্মপুত্র ভৈরব বাজার পর্যন্ত, কিশোরগঞ্জে ভৈরব বাজার পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নাম থাকে। এই দিক দিয়ে সুরমাও সিলেট দিয়ে প্রবেশ করছে, কুশিয়ারাও সিলেট দিয়ে প্রবেশ করছে। সুরমা, কুশিয়ারা এবং হালদা, আজমিরিগঞ্জ, সুরমা, কুশিয়ারা এবং হচ্ছে কালনী, আজমিরিগঞ্জ, হবিগঞ্জে মিলিত হয়েছে কিছু দূর পর্যন্ত নাম ছিল কালনী, যে এই পর্যন্ত নাম ছিল কালনী। এরপরে তার নাম হয়ে যায় মেঘনা আসে কিশোরগঞ্জের ভৈরবে, দুইটার সাথে মিলিত হওয়ার পর তার নাম হয়ে যায় মেঘনা সামনে আগাচ্ছে, যমুনা সামনে আগাচ্ছে। ওকে, এইবার দেখেন, আমরা দেখলাম রাজশাহী অঞ্চল দিয়ে ঢোকার পর এই যে পদ্মা এখন এই দিক দিয়ে আসতেছে, পদ্মা এখন আসলো যমুনার সাথে মিলিত হইল। এইটা হচ্ছে আমাদের মানে গোয়ালন্দ রাজবাড়ি। তাহলে পদ্মা এবং যমুনা মিলিত হওয়ার পর পদ্মা সামনে আগাচ্ছে। তা আমরা এখন কি পাইতেছি? পদ্মা সামনে আগাচ্ছে, মেঘনা সামনে আগাচ্ছে এবং এই দিক দিয়ে যমুনা কিন্তু শেষ হয়ে গেল। যমুনা কিন্তু পদ্মার সাথে মিলিত হয়ে আর যমুনা নাই, পদ্মা হিসেবে সামনে আগাচ্ছে। বিষয়টা ক্লিয়ার কিনা? এবার দেখেন, এই যে পদ্মা সামনে আগাচ্ছে, মেঘনা সামনে আগাচ্ছে, চাঁদপুরে আইসা পদ্মা আর মেঘনা মিলিত হইল চা। এইবার সেটা মিলিত প্রবাহ মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হবে। ঠিক আছে, এই যে হালদা আর কর্ণফুলী আসছে কোন দিক থেকে? এই যে দিক থেকে। ঠিক আছে, মিজোরামের লুসাই পাহাড় থেকে। কর্ণফুলী মানে সবচেয়ে খরস্রোতা নদী, এটা হালদার সাথে মিলিত হয়েছে চট্টগ্রামের কালুরঘাটে।
এবং মিলিত প্রবাহের নাম হচ্ছে কর্ণফুলী। দেখেন এটা বুঝছেন কিনা। আমি যদি আরেকবার জাস্ট 5 মিনিট সময় নিয়ে পুরো ম্যাপটা একবার রিভিউ করি, খেয়াল করেন, তাহলে আপনার একদম 100% ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন বিষয়টা, আমাদের শুরুটা হচ্ছে এখান দিয়ে যে করতোয়া এবং তিস্তা। করতোয়া ঢুকছে হচ্ছে আমাদের পঞ্চগড় দিয়ে, তিস্তা ঢুকছে নীলফামারী দিয়ে, লালমনিরহাট দিয়ে ঢুকছে ধরলা, আর কুড়িগ্রাম দিয়ে ঢুকছে হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের সাথে ধরলা মিলিত হয়েছে, তিস্তা মিলিত হয়েছে। তাই ধরলা এবং তিস্তা দুইটাই হচ্ছে আমাদের ব্রহ্মপুত্রের কি নদী? উপনদী, যেহেতু তাদের প্রবাহ বাড়াইছে। ব্রহ্মপুত্র সামনে আগাচ্ছে কি নাম নিয়ে? ব্রহ্মপুত্র নাম নিয়ে। ময়মনসিংহের জামালপুরে এসে সে দুইটা ভাগে ভাগ নিল। একটা হচ্ছে জামালপুর ময়মনসিংহ দিয়ে ভাগ হয়ে কিশোরগঞ্জের চলে গেল ভৈরবে, আর যমুনাটা সামনে আগাতে থাকলো। যমুনা এখানে বগুড়ায় বাঙালি নদীর সাথে মিলিত হয় এবং সামনে এসে সে হচ্ছে করতোয়ার সাথে মিলিত হয়, যার কারণে আমরা বলতেছি করতোয়া হচ্ছে যমুনা নদীর একটা উপনদী। ঠিক আছে, এবং এখান থেকে যমুনা নদী থেকে একটা নদী বের হয়ে যায়, নাম হচ্ছে ধলেশ্বরী। তাই ধলেশ্বরী হচ্ছে যমুনা নদীর শাখা নদী। ঠিক আছে, ওকে। তাহলে এই দিক দিয়ে যমুনা যখন সামনে আগাচ্ছে, এই দিক দিয়ে আবার রাজশাহী থেকে পদ্মা সামনে আগাচ্ছে। পদ্মার সাথে আইসা মহানন্দা মিলিত হয়, তাই মহানন্দা হচ্ছে পদ্মার একটা উপনদী। ঠিক আছে, পদ্মা এখানে এসে মিলিত হয় যমুনার সাথে, নাম হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ি, দৌলতদিয়া যেটা। তো এইখানে গোয়ালন্দ রাজবাড়িতে আমরা কীভাবে মনে রাখবো? পজগ, এবং তার মিলিত প্রবাহের নাম কিন্তু পদ্মা। ওকে, এখানে পুরাতন ব্রহ্মপুত্র আসছিল, আর এখানে সিলেট দিয়ে সুরমা ঢুকছে, সিলেট দিয়ে কুশিয়ারা ঢুকছে, এবং সুরমা এবং কুশিয়ারা সাথে কালুনি আজমিরিগঞ্জে একসাথে মিলিত হয়। আজমিরিগঞ্জে মিলিত হওয়ার পর কিছু দূর পর্যন্ত নাম ছিল কালুনি, এরপর নাম হয়ে যায় মেঘনা। মেঘনা হিসেবে মিলিত হয় ভৈরবের, কিশোরগঞ্জের ভৈরবে। মিলিত হওয়ার পর তার নাম হয়ে যায় মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র বাদ হয়ে গেল। এই মেঘনা সামনে আগানোর পর পদ্মার সাথে মিলিত হয় চাঁদপুরে। তাহলে প মে চা, প মে চা মানে কি? পদ্মার মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে। মিলিত প্রবাহ মেঘনা হিসেবে কোথায় পড়লো? আমাদের হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হইল। ঠিক আছে, এখান থেকে পদ্মার কিছু শাখা নদী বের হয়, নামগুলো পড়াইছি। এবং এখানে হচ্ছে হালদা এবং কর্ণফুলী মিলিত হয় কোথায়? চট্টগ্রামের কালুরঘাটে। দেখেন সবগুলো নদী আমাদের পড়া হয়ে গেল কিনা। এইবার যদি কেউ বলেন মুখস্থ হয় নাই, তাহলে আমি হচ্ছে জরিমানা দিতে রাজি আছি। সব পড়া কিন্তু এখান থেকে শেষ, সব পড়া এখান থেকে শেষ, কোনো পড়া বাকি নেই। জাস্ট নদী তীরবর্তী জেলা শহরের নাম দেখেন, কিছু টেকনিক দিয়ে পড়াই দিই। লালমনিরহাট হচ্ছে তিস্তা, কেমনে বুঝলাম? তিস্তা ব্যারেজ বা তিস্তা যে বাঁধ প্রকল্প, সেটা কিন্তু লালমনিরহাট। তারপরে দিনাজপুর হচ্ছে পুনর্ভাবা, এটা মুখস্থ রাখতে পারেন, অথবা দীপু দিয়ে মনে রাখতে পারেন, দীপু। আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি ছিল না, তো দিনাজপুর পুনর্ভাবা। ঠিক আছে, রাজশাহী হচ্ছে পদ্মা, এটা এমনি ম্যাপ দেখে মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। ওকে, খুলনা হচ্ছে ভৈরব রূপসা, এই ভৈরব নদী যে খুলনা দিয়ে গেছে এটা আপনার পড়ছেন, ওইখান থেকে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সিলেট এবং সুনামগঞ্জ হচ্ছে সুরমা, কেন মনে রাখবেন? শতে সিলেট, শতে সুনামগঞ্জ, শতে তো সুরমা, আর আমরা তো ম্যাপ থেকে পড়ছি। ব্রাহ্মণবাড়ি হচ্ছে তিতাস, কেন মনে রাখবেন? তিতাস একটা ট্রেন আছে, এই ট্রেন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় যায়। আবার তিতাস যে গ্যাস ফিল্ড, সেটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায়। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে সব কিছু তিতাস রিলেটেড, তার মানে কি ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে, আপনারা সবাই জানেন। নারায়ণগঞ্জ হচ্ছে শীতলক্ষা নদীর তীরে, এটা আপনারা সবাই জানেন। গাজীপুর হচ্ছে তুরাগ নদীর তীরে, এটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, মাদারীপুর হচ্ছে আড়িয়াল খাঁ, এটা অনেক হয়তো বা জানে না, তো এটা হচ্ছে আপনারা মুখস্থ রাখবেন। বরিশাল কীর্তনখোলা, এটাও আসে। আর চট্টগ্রাম রাঙামাটি কর্ণফুলী, এটা তো আপনারা ম্যাপ থেকেই দেখছেন। তো এখান থেকে যে কয়টা, এটা সহজ কিনা বলেন? এই মুহূর্তে আমরা যদি আমাদের কোর্স সম্পর্কে একটু কথাবার্তা বলি, যেহেতু অনেকেই ইউটিউবে ক্লাস দেখে আমাদের কমেন্ট করেন যে আমাদের কোনো কোর্স আছে কিনা। তো এই হচ্ছে আমাদের জিকে MP3 বই শেষ করা মিশন। আমরা অলরেডি বাংলাদেশ বিষয় বলে বেশিরভাগ ক্লাস শেষ করে ওয়েবসাইটে আপলোড করে দিছি। MP3 আমরা বাংলাদেশ বিষয় বলে এবং আন্তর্জাতিক বিষয় বলে ক্লাসগুলো শেষ করতেছি, সাথে হচ্ছে সাম্প্রতিক বিষয় বলে ক্লাসগুলো আপনারা পাবেন। এবং প্রত্যেকটা টপিকগুলো আপনার ওয়েবসাইটে এক্সাম দিতে পারবেন। ঠিক আছে, আনলিমিটেড বা যতবার ইচ্ছা আপনারা এক্সাম দিতে পারবেন। এবং খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েবসাইটে আপনারা নিজেদের ভুলগুলো বারবার দেখতে পারবেন, যাচাই করতে পারবেন। তারপর হচ্ছে BCS প্রশ্নে, বাংলাদেশ আন্তর্জাতিক সবগুলো প্রশ্নে আপনারা এক্সাম দিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং আমরা কিন্তু একদম লেটেস্ট এডিশনের দাগানো বই সহ দিচ্ছি। মানে এই যে বই দেখতেছেন দাগানো, বিভিন্ন নোট অ্যাড করা, ছক অ্যাড করা, এগুলো কিন্তু আপনারা পাবেন। যে এরকম যে ছকগুলা, ঠিক আছে, আমি যদি এখান থেকে আপনাদের ছকগুলো একবার দেখাই, যেরকম যে হ্যান্ড নোটগুলা, হ্যাঁ, যে সবগুলো সহজ করে কিভাবে আমরা পড়াইতে পারি, ওই জিনিসগুলো কিন্তু এগুলো কিন্তু বইয়ে অ্যাড করার জন্য স্টিকি নোট হিসেবে আপনাদের আমি দিয়ে দিই। ঠিক আছে, একদম লেটেস্ট এডিশন বাংলাদেশ বিষয় বলি হচ্ছে আমরা এপ্রিল 26 এডিশন পড়াচ্ছি,
এবং আন্তর্জাতিক বিষয়াবলী হচ্ছে আমরা জানুয়ারি 26 পড়াচ্ছি, ঠিক আছে? তো ইনশাল্লাহ এটা ফলো করলে আমরা আগস্ট মাসের মধ্যেই সম্পূর্ণ সবগুলো ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা যদি ফলো করেন তাহলে উপকৃত হবেন আশা করি, ঠিক আছে? তো কোর্সে ভর্তি হতে আমাদের যে এই নাম্বারটায় মেসেজ দিতে পারেন, ইনশাল্লাহ আপনার সর্বোচ্চ উপকৃত হবেন। কিছু এক্সট্রা পড়া আছে যেগুলো আসলে নদ নদী চ্যাপ্টারের কিছুটা আগে, তো এগুলো আমরা নদ নদী আন্ডারে পড়া দিচ্ছে, যেহেতু এটা নদী রিলেটেড। খেয়াল করে জাতীয় নদী রক্ষা যে কমিশন, এটা বলছে যে 1415টি নদ নদী আছে, মানে তালিকা প্রকাশ করছে 1415টি নদ নদী, যার মধ্যে বাংলাদেশের বাহিরে নদীর উৎপত্তি স্থল হচ্ছে 119টা। এবং এই যে সবগুলো নদী, এদের যদি আমরা মোট দৈর্ঘ্য হিসাব করি তাহলে মাধ্যমিক ভূগোলের রেফারেন্সে আমরা আনসার দিব 22,155 কিলোমিটার, মানে 22155, ঠিক আছে? 22 মাঝখানে 1 এবং 2টা 5। ওকে, এবার আমরা পড়বো আন্তঃসীমান্ত নদী। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া আন্তঃসীমান্ত নদী বা অভিন্ন নদী মানে কি? যেই নদীগুলা এক বা একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাকে আমরা বলতেছি আন্তঃসীমান্ত নদী, ঠিক আছে? তো বাংলাদেশে এরকম আন্তঃসীমান্ত নদী আছে 57টা, 54টা ভারতের সাথে, 3টা হচ্ছে মায়ানমারের সাথে, ঠিক আছে? তো ভারতের সাথে বেশি, মায়ানমারের সাথে কম। তো যেটা কম ওইখান থেকে প্রশ্ন আসে আমরা জানি, কারণ মাত্র 3টা মানে কি? প্রশ্ন আসবে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে আন্তঃসীমান্ত নদী 9 কোনটি, 3টা দিয়ে একটা বাড়ি থেকে দিয়ে দিবে। তো মায়ানমারের মতে মনে রাখবেন মাতামুহুরি, আবার নতে হচ্ছে নাফ, মায়ানমারের মধ্যে ন আছে। অথবা আপনি এমনি মনে রাখতে পারেন বাংলাদেশ এবং মায়ানমারকে আলাদা করছে কোন নদী? নাফ। এবং আলাদা করে সাঙ্গুটা আপনার মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে মাতামুহুরি, সাঙ্গু এবং নাফ, এই 3টা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে আন্তঃসীমান্ত নদী। আর বাংলাদেশ এবং ভারতের মধ্যে মোট 54টা। যদি প্রশ্ন করে বাংলাদেশে প্রবাহিত নদীর মধ্যে দেশের বাহিরে উৎপত্তি স্থল কয়টা, আনসার দিবেন 49টা, ঠিক আছে? আর আন্তঃসীমান্ত নদী বললে আনসার দিবেন 57টা। ওকে, ছোট্ট আরেকটু কিছু পড়া আছে যে ব্রহ্মপুত্র যে নদীটা আছে এটা হচ্ছে আন্তর্জাতিক নদী, মানে এটা বিভিন্ন দেশে প্রবাহিত হয়েছে। তো তিব্বতে এর নাম ইয়ারলাং সাংপো, ভারতে এর নাম দিহাং, তো বিভিন্ন নাম একবার রিং দিয়ে রাখবেন। বাংলাদেশ, ভারত এবং ভুটান 3টা দেশের মধ্যেই প্রবাহিত হয়েছে এরকম নদীর নাম হচ্ছে দুধকুমার, ঠিক আছে? আরেকটা জিনিস আমরা জানি যে বেশিরভাগ নদী, 54টা নদী কি ভারত থেকে বাংলাদেশে আসতেছে না? আন্তঃসীমান্ত নদী মানে কি? বিভিন্ন দেশে প্রবাহিত হয়েছে, তার মানে বেশিরভাগ নদী আসলে ভারত থেকে বাংলাদেশে আসতেছে। কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে এরকম নদী আছে কিনা? আছে, আনসার হচ্ছে একটা, সেটা হচ্ছে কুলিক। আবার একজন আপু আছে, দেখবেন একজন আপা আছে আমাদের, যে কিনা বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে, আবার উনি এখন বলতেছে উনি ভারত থেকে যে কোনো সময় বাংলাদেশে টুক করে ঢুকে পড়বেন। এরকম একজন আপা আছে আমাদের। তো এরকম কিছু নদী আছে যেটা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে, আবার সে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। তাহলে এই নদীটা হচ্ছে 3টা নাম আমরা মনে রাখবো। আপুটা, ওই আপু যেমন বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়ে আবার বাংলাদেশে চলে আসতে চান, এরকম নদীগুলো হচ্ছে আপুটার মতো। তাহলে আতে হচ্ছে আমাদের আত্রাই, পুতে হচ্ছে পুনর্ভবা, তাতে হচ্ছে টাঙ্গন। সে আপুটার নাম আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, এছাড়া আত্রাই নদী নিয়ে কিছু পড়া আছে, কোন জায়গাতে প্রবাহিত হয়েছে আপনারা দেখে রাখবেন, প্লেস ইম্পর্টেন্ট। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আনসার হচ্ছে ফরিদপুরে। এখান থেকে মোটামুটি এগুলা। আমরা এখন নদ নদীর প্রশ্ন সলভিংয়ে চলে যাব। তো আমরা প্রশ্ন সলভিং শুরু করতেছি এখান থেকে। দ্য বিগেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড ইজ, আমরা জানি সেটা হচ্ছে কি গঙ্গীয় বদ্বীপ, মানে কি গঙ্গাস ডেল্টা। ওকে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম বললে আনসার হবে সুন্দরবন। এটা ক্লাসের শুরুতে বলে দিয়েছিলাম। বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? বদ্বীপ সুন্দরবন যদি বলি তাহলে কি দক্ষিণ পশ্চিম, মানে নিচের দিকে বাম পাশে, তো দক্ষিণ পশ্চিম, তাই না? দক্ষিণ পশ্চিম। ওকে, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার ডেল্টা ফাউন্ড ইন বাংলাদেশ ইন দ্য ডেল্ট অফ হুইচ রিভার? আমরা বললাম যে ব্রহ্মপুত্র হচ্ছে সবচেয়ে বেশি পথ অতিক্রম করছে, তাই না? তো ব্রহ্মপুত্র হবে এটার আনসার। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার ডেল্টা অফ হুইচ দ্য সাউদার্ন পার্ট ইজ লোকেটেড ইন বাংলাদেশ? তো দেখেন বেঙ্গল ডেল্টা ছিল, গঙ্গাস ব্রহ্মপুত্র ডেল্টা ছিল, সুন্দরবন ডেল্টা ছিল, তাই না? সবগুলো হচ্ছে আনসার। হুইচ রিজিয়ন অফ বাংলাদেশ ইজ কল্ড ম্যাচিউড ডেল্টা? ঠিক আছে, তো এটা হচ্ছে একবার রিং দিয়ে রাখবেন, বিসিএস এর প্রশ্ন এটা। তো যশোর রিজিয়নের যেই ডেল্টাটাকে বলা হয় ম্যাচিউড ডেল্টা, এটা হচ্ছে একবার রিং দিয়ে রাখবেন। ওকে, বাংলাদেশের ভূপ্রকৃতিকে কোন গ্রিক বর্ণের মতো মনে করা হয়? আনসার হচ্ছে ডেল্টার মতো। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশে অন্তর্ভুক্ত? 33%। আমরা কিন্তু এটা দেখছি, তাই না? গঙ্গা, ব্রহ্মপুত্র এবং হচ্ছে
মেঘনা। জাউকি ফলস বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? 1787 সালে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এবং নতুন যেটা উৎপত্তি হয় সেটা হচ্ছে যমুনা, রাইট। বাংলাদেশের নবীনতম নদী কোনটি জিজ্ঞেস করছে, নবীনতম। তো যেহেতু 1787 সাল পরে, মানে 1787 সালে ডাউকি চুক্তি বরাবর ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র থেকে যমুনা নদীটা উৎপত্তি হইলো, তার মানে এটা হচ্ছে নবীনতম, নতুন করে উৎপন্ন হয়েছে। বাংলাদেশের বৃহত্তম বললে, দীর্ঘতম বাদে বাকিগুলোর আনসার হচ্ছে মেঘনা। দীর্ঘতম বললে আনসার হচ্ছে পদ্মা, ঠিক আছে। বাংলাদেশের প্রশস্ততম, যে দীর্ঘতম বাদে বৃহত্তম, প্রশস্ততম, যাই বলুক, গভীরতম, আনসার হবে মেঘনা, ঠিক আছে। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী, ঠিক আছে, নাব্য বলুক, বৃহত্তম বলুক, প্রশস্ততম বলুক, গভীরতম বলুক, আনসার হবে মেঘনা। গভীরতম বলুক, আনসার হবে মেঘনা। খরস্রোতা বললে আনসার হবে কর্ণফুলী, ঠিক আছে, চট্টগ্রাম অঞ্চলে। কোনটি নদ, মানে পুরুষ কোনটা জিজ্ঞেস করছে, ব্রহ্মপুত্র নামের মধ্যে পুত্র আছে। কোনটি নদ নয়, নদ নয়, কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ, সিন্ধু নদ। মেঘনা হচ্ছে নদী, মেয়ে, তাই না। কোনটি নদী নয়, নদী নয় মানে নদ, তাহলে ব্রহ্মপুত্র হচ্ছে নদ। পদ্মা নদীর উৎপত্তি কোথায়? পদ্মার আগের নাম ছিল গঙ্গা, তো তার উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমবাহ, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। 23 নম্বরটা খেয়াল করি, তিব্বতের মানস সরোবর হতে উৎপন্ন হয়েছে কোনটা? মানস মানে হচ্ছে মানুষ, মানে পুত্র, তাহলে ব্রহ্মপুত্র। টেকনিকগুলো দেখেন কাজে লাগতেছে কিনা, টেকনিকগুলো কিন্তু এভাবে কাজে লাগবে। 24 নম্বরটা খেয়াল করেন, ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? পুত্র মানে কি মানুষ, তাহলে হচ্ছে মানস সরোবর থেকে, কৈলাস শৃঙ্গে মানস সরোবর থেকে। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? কর্ণফুলী চট্টগ্রামের ওই দিকে। চট্টগ্রামের ওই দিকে কি আছে আমাদের? মিজোরাম আছে, তাহলে মিজোরামের লুসাই পাহাড় থেকে। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম। দেখেন পড়াগুলোর টেকনিকগুলো বা ম্যাপগুলো কাজে লাগতেছে কিনা। মাতামুহুরী নদী নিম্নের কোথা থেকে উৎপন্ন হয়েছে? মাতামুহুরীর মধ্যে ম আছে, লামার মধ্যেও ম আছে, মইবারের মধ্যেও ম আছে, বলছিলাম না। কোন নদীটির উৎপত্তি স্থল বাংলাদেশে? হালদা, খাগড়াছড়িতে। হালদা নদীর উৎপত্তিস্থল কোথায়? খাগড়াছড়ির বাদনাতলিতে, ঠিক আছে। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি কোন নদীর? উত্তর হবে হালদা। বাংলাদেশের জলসীমার মধ্যেই উৎপত্তি ও সমাপ্তি বললে উত্তর হবে কি? হালদা, ঠিক আছে, ওকে। যেই নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে, আনসার হচ্ছে হালদা বা মাতামুহুরী, যেটাই থাকে আনসার দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা দাগাই দিবেন। নিচের কোন নদীটি বাংলাদেশের উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? এই যে মাতামুহুরী, ঠিক আছে। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? সাঙ্গু এবং নাফ, মানে মায়ানমারের থেকে যেটা উৎপত্তি হয়েছে। গড়াই নদীর উৎপত্তি হয়েছে কোথায়? গড়াই নদীর উৎপত্তি যদি বলা হয় কোথায়, তা আনসার হচ্ছে পদ্মা থেকে, কারণ এগুলো হচ্ছে শাখা নদী, তাই না। ওকে। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? সিকিমের পর্বত বলছে, আনসার হচ্ছে করতোয়া, তাই না, পড়ছি কিন্তু আমরা। ওকে। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? সেম, সিকিম, ঠিক আছে। সিকিম থেকে তিস্তা এবং করতোয়া দুইটারই কিন্তু কি উৎপত্তি হয়েছে। কংস নদীর উৎপত্তিস্থল কোথায়? কংস হচ্ছে কি, যে গারো পাহাড় থেকে, শিলংয়ের গারো পাহাড় থেকে, ভারতের শিলংয়ের গারো পাহাড় থেকে। দোলাই কোন নদীর পূর্ব নাম? দোলাই মনে আছে আমাদের, বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে দোলাই। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে? গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে পরিচিত হয়েছে পদ্মা নামে, এর আগে ছিল গঙ্গা। কোন নদীর অপর নাম? কীর্তিনাশা। এই যে পদ্মার অপর নাম হচ্ছে কীর্তিনাশা, রাজবল্লভের কাহিনী বলছিলাম। পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? আনসার হচ্ছে এই দেখেন অপশনে রাজশাহী আর কুষ্টিয়া দুইটাই থাকলে কোনটা দাগাবেন বলেন? কুষ্টিয়া দাগাবেন, তাই না। এটা কাহিনী কিন্তু পদ্মা নদীর ক্ষেত্রে বলছিলাম। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 42 নম্বর প্রশ্ন, পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে? প জ গো, তার মানে হচ্ছে গোয়ালন্দ। পদ্মা এবং যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে? প জ গো, তার মানে গোয়ালন্দ মানে কি? রাজবাড়ি, মানে দৌলতদিয়া ঘাট, ঠিক আছে। 44 নম্বর প্রশ্নটা খেয়াল করি, বাংলাদেশের পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়েছে? প জ গো, গোয়ালন্দ মানে কি? রাজবাড়ি, এবং এটা আরিচাও বলা হয়, ঠিক আছে। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটি জায়গায় মেশে, তাহলে খেয়াল করেন, গঙ্গা মানে পদ্মা আর যমুনা মানে হচ্ছে যমুনা, তাহলে প জ গো মানে কি? গোয়ালন্দ। এখান থেকে খেয়াল করেন আমাদের, হুইচ ইজ দ্য ট্রিবিউটারি অফ দ্য রিভার পদ্মা? আনসার হচ্ছে পুনর্ভবা। এখানে আমাদের ট্রিবিউটারি মানে কি? ট্রিবিউটারি মানে হচ্ছে উপনদী, তাহলে পদ্মার উপনদী কি? পুনর্ভবা, আমরা পড়ছি একটু আগে। ওকে। এরপর দেখব কোনটি পদ্মার শাখা নদী? শাখা নদী হিসেবে কি অনেকগুলো নাম আছে, তাই না। আড়িয়াল হইতে পারে, তারপর হচ্ছে আমাদের কি ভৈরব হইতে পারে, এছাড়া হচ্ছে আমরা ইসামতি দেখছি,
রাইট? ওকে, তো এইটা অনেকগুলা নাম আছে, আমরা এগুলো দেখে নিব একবার, এগুলো মুখস্থ রাখার জিনিস। পদ্মা নদীর শাখা নদী কোনটি? সেম প্রশ্ন, মাথা ভাঙ্গা হইতে পারে, মাত্র বললাম। পদ্মা নদীর শাখা নদী কোনটা? মধুমতি হইতে পারে, ইসামতি হইতে পারে। কপোতাক্ষ নদ কোন নদীর শাখা নদী? আনসার হচ্ছে পদ্মা, কপোতাক্ষ, তাই না? আমরা পড়ছি কিন্তু। বাংলাদেশে পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো? পদ্মা ও যমুনা শাখা নদী জিজ্ঞেস করছে, তাহলে এই যে আমরা জানি যমুনার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী, তাহলে এটা দেখেই কিন্তু আনসার দাগানো যাবে, রাইট? ওকে, একটা দেখে আপনার আনসার দাগাতে পারবেন কিন্তু, বিসিএস এর প্রশ্ন এটা। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? পড়ছি কিনা আমরা? কোন নদী উপনদী? তাহলে আনসার হচ্ছে মহানন্দা। ওই ছক থেকে কিন্তু প্রশ্ন, এটা একবার অ্যালার্ট দিয়ে রাখবেন, কারণ অনেকে এটা মিস করে যান। ওই ছক থেকে কিন্তু পড়তে হবে, দুইবার বিসিএসে আসছে। তিতাস কোন নদীর উপনদী? মেঘনা নদীর উপনদী হচ্ছে তিতাস, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা টিএম দিয়ে মনে রাখবেন, তিতাস মেঘনা, এটা কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে? ইম্পর্টেন্ট এটা। প্রায় 13.5 কোটি বছর আগেও বাংলাদেশে একটি নদী প্রবাহমান ছিল, সেটা কোনটা? ব্রহ্মপুত্র, ঠিক আছে? ব্রহ্মপুত্র বেশ পুরাতন। 56 নম্বর প্রশ্নটা দেখেন, ব্রহ্মপুত্র নদ একটি, প্রশ্ন করছে মানে ব্রহ্মপুত্র নদ একটি কি? তো এর ধরনের বিভিন্নতা আছে, বিরণী সদৃশ যেমন আছে, এটার মধ্যে হচ্ছে সর্পিল সদৃশ আছে, সর্পিল বিরণী বিভিন্ন সদৃশ আছে, ঠিক আছে? তো এটা একবার দেখে রাখবেন। ব্রহ্মপুত্র কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? মনে আছে কিনা? একদম উপরে, তার মানে হচ্ছে কুড়িগ্রাম, ঠিক আছে? বাংলাদেশে নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করছে কোনটা? ব্রহ্মপুত্র। 59 নম্বর প্রশ্নটা দেখেন, কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে? তো দেখেন, অনেকে হয়তো বা জামালপুর দেখে জামালপুর দাগায় দিবেন, কিন্তু খেয়াল করেন জামালপুর জেলার স্পেসিফিক বললে আনসার হবে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ। তাহলে দেওয়ানগঞ্জ যেহেতু অপশনে আছে, তা আনসার হবে দেওয়ানগঞ্জ। অপশনে দেওয়ানগঞ্জ না থাকলে আপনি জামালপুর দাগাতে পারবেন, সমস্যা নেই। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটি? তা আমরা দেখছি যমুনা প্রধান শাখা, যমুনা এসে ভাগে দক্ষিণ দিকে আসে। পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়? জামালপুর এবং ময়মনসিংহের মধ্য দিয়ে। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মার সাথে মিলিত হয়েছে, তার মানে পদ্মায় পতিত হয়েছে। শীতলক্ষা নদী উৎপন্ন হয়েছে আমরা জানি ব্রহ্মপুত্র নদ হতে, তাই না? শীতলক্ষা। ওকে, যমুনার উপনদী কোনটি? যমুনার উপনদী মানে যমুনার সাথে কে আয়সা মিলিত হয়েছে? উপর থেকে তিস্তা আয়সা মিলিত হয়েছে। ধলেশ্বরী কোন নদী? শাখা নদী। ধলেশ্বরী তো হয়েছে কোন জায়গা থেকে? যমুনা থেকে, তাই না? আমরা দেখছিলাম যে যমুনা থেকে নদী বের হয়ে গেছে, যে যমুনা থেকে ধলেশ্বরী বের হয়ে গেছে, আর তিস্তা এই আয়সা কিন্তু যমুনার সাথে মিলিত হয়েছিল, রাইট? ওকে, তিস্তা এবং করতোয়া, তার মানে তিস্তা এবং করতোয়া হচ্ছে যমুনার উপনদী, আর ধলেশ্বরী হচ্ছে শাখা নদী। ওকে, এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, মাথায় রাখতে হবে। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? যমুনা। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ধলেশ্বরী শাখা নদী হচ্ছে আবার বুড়িগঙ্গা, ছক থেকে কিন্তু পড়াইছিলাম। উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? বরাক নদী, ঠিক আছে? মাথায় রাখতে হবে। কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক? আনসার হচ্ছে মেঘনা। কুশিয়ারা কোন অঞ্চলের নদী? সিলেট। সুরমা এবং কুশিয়ারা সিলেট দিয়ে প্রবেশ করছে। সুরমা এবং কুশিয়ারা কোথায় মিলিত হয়? সু কু আ, তাই না? আজমিরিগঞ্জে মিলিত হয়। এবং কিছুক্ষণ তাদের নাম ছিল কালনী, অপশনে কালনী নাই, তাহলে আনসার হবে মেঘনা। মনে আছে কিনা? সুরমা, কুশিয়ারা এবং কালনী একসাথে মিলিত হয়ে আজমিরিগঞ্জে কিছুক্ষণ ছিল কালনী, এরপর তার নাম হয়ে যায় মেঘনা। মেঘনা নামে পরিচিত হওয়ার আগে সুরমা ও কুশিয়ারা নদী আজমিরিগঞ্জে মিলিত হয়ে কি নাম ধারণ করেছে? আনসার হচ্ছে কালনী। বেসিকগুলা ক্লিয়ার? বেসিক ক্লিয়ার। সুরমা ও কুশিয়ারা নদী মেঘনা নাম ধারণ করার পূর্বে কোন জেলায় পরস্পর সাথে মিলিত হয়? আনসার হচ্ছে আমাদের কি? হবিগঞ্জের আজমিরিগঞ্জ, অপশনে নাই, তার মানে আনসার হচ্ছে কোনোটিই নয়, ঠিক আছে? 73 নম্বর প্রশ্ন খেয়াল করেন, বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? হবিগঞ্জের আজমিরিগঞ্জ। পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল কোথায়? পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা, আনসার হচ্ছে কি? ভৈরব কিশোরগঞ্জ, তাই না? পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? প মে চা, তার মানে হচ্ছে চাঁদপুর। প মে চা মানে হচ্ছে চাঁদপুর। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া, তার মানে হচ্ছে প মে চা, চাঁদপুর। বাংলাদেশ ও মিয়ানমারের বিভক্ত করছে কোনটা? নাফ নদী, 56 কিলোমিটার, তাই না? বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য কত? আনসার হচ্ছে 56 কিলোমিটার। ওকে, মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সীমান্ত, এটা দেখে রাখবেন। বাংলাদেশ কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? সেটা হচ্ছে হালদা নদী, বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এশিয়ার তথা বাংলাদেশের সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? আনসার হচ্ছে হালদা নদী। নিচের কোন নদীটি মৃত নয়? বলছে মৃত নয় কোনটি? তা হালদা তো জীবিত, তাই না? হালদার মধ্যে হচ্ছে মাছ চাষ করা হয়, রেণু চাষ করা হয়। দেশের কোন নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদীকে।
ওকে, হালদা নদী কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি, মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আমরা বলতেছি। ওকে, হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে। ঠিক আছে, তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে? আমরা জানি তিস্তা যমুনার একটা উপনদী, তার মানে সে যমুনার সাথে মিলিত হয়েছে। তিস্তা নদী যমুনার সাথে মিলিত হয় কোথায়? আনসার হচ্ছে চিলমারিতে, তীব্র চিল, তাই না? তীব্র চিল মানে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে, তো ব্রহ্মপুত্রতে পরবর্তীতে যমুনা নাম নেয়, তার মানে কি সে হচ্ছে কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হয়েছে। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? এটা বলছিলাম বা জ ব মানে কি বগুড়া, বাঙালি এবং যমুনা হচ্ছে বগুড়ায় মিলিত হয়। ঠিক আছে, বাঙালি নামে নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বগুড়ায়। কুমিল্লা জেলা কোন নদীতে অবস্থিত? গোমতী, কুমিল্লা শহরে দুঃখ বলা হয়। জোয়ার ভাটা হয় না কোন নদীতে? আনসার হচ্ছে গোমতী। ঠিক আছে, ওকে। মাইনী কোন নদীর উপনদীর? এটা মুখস্থ রাখবেন, রিডিং দিয়ে রাখলাম, আর দিয়ে রাখলাম। মাইনী নদীর কোন নদীর উপনদী? আনসার হচ্ছে কর্ণফুলী, পরীক্ষা আসে এটা। কপোতাক্ষ, শিবসা ও পশুর কোন নদীর শাখা নদী? ভৈরব। লেস ইম্পর্টেন্ট, একবার শুধু রিডিং দিয়ে রাখবেন, লেস ইম্পর্টেন্ট। ঢাকা কোন নদীতে অবস্থিত? গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বুড়িগঙ্গা, তাই না? পুরাতন ঢাকা কি? বুড়িগঙ্গা নদীতে অবস্থিত। চট্টগ্রাম কোন নদীর তীরে? সবাই জানি আমরা, কর্ণফুলী। সাঙ্গুক নদী কোথায়? সাঙ্গু হচ্ছে বান্দরবান। সিলেট কোন নদীতে অবস্থিত? সুরমা। সিলেট সুনামগঞ্জ, সুরমা নদীতে অবস্থিত। খোয়াই নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? খোয়াই হচ্ছে হবিগঞ্জের মধ্যে প্রবাহিত হয়েছে, লেস ইম্পর্টেন্ট, রিডিং দিয়ে রাখবেন। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? কীর্তনখোলা, পড়ছি আমরা চক থেকে। কুষ্টিয়া কোন নদীর তীরে অবস্থিত? গড়াই, এটা লেস ইম্পর্টেন্ট, কুষ্টিয়ারটা লেস ইম্পর্টেন্ট, দেখে রাখবেন একবার। যশোর কোন নদীর তীরে অবস্থিত? কপোতাক্ষ। ঠিক আছে, কপোতাক্ষ হচ্ছে, আর যশোর হচ্ছে কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। চিত্রা নদীর পাড়ে কোন শহরে অবস্থিত? ঠিক আছে, এটাও লেস ইম্পর্টেন্ট, নড়াইলে, আর দিয়ে রাখলাম, রিডিং দিয়ে রাখবেন। মাদারীপুর শহর কোন নদীতে অবস্থিত? আড়িয়াল খা, তাই না? মাদারীপুর হচ্ছে আড়িয়াল খা, এটা আপনি হচ্ছে আম দিয়ে মনে রাখতে পারবেন, আম। ওকে, রাজশাহী কোন নদীতে অবস্থিত? রাজশাহী দিয়ে আমরা জানি পদ্মা, তার মানে হচ্ছে পদ্মা নদীর তীরে অবস্থিত। সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। তো আপনারা যদি ম্যাপটা একবার দেখেন তাহলে বুঝতে পারবেন। তেঁতুলিয়া কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা। ঠিক আছে, ওকে। রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম কি? তিস্তাটা হচ্ছে মেইন, তিস্তাটা মনে রাখবেন, ঘাঘট লেস ইম্পর্টেন্ট, তিস্তা মনে রাখলেই হবে। ঠিক আছে, ওকে। ভৈরব নদীর তীরে কোন শহর অবস্থিত? এই ভৈরব কিন্তু আবার কিশোরগঞ্জের ভৈরব না, ভৈরব বাজার কিন্তু কিশোরগঞ্জের। এই ভৈরব নদী কিন্তু এটা না, কিশোরগঞ্জের ভৈরবী কি আমরা জানি, পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা আসছে, তাহলে এই ভৈরব কিন্তু নদীর নাম, তখন আনসার হবে খুলনা। পড়াইছি কিন্তু আলাদা করে, পেস লাগানো যাবে না। ঠিক আছে, অ্যালার্ট থাকেন, ওই প্রশ্নটা পাশে অ্যালার্ট দিয়ে রাখেন, 108-এর পাশে অ্যালার্ট দিয়ে রাখেন। বেশিরভাগই ভুল করে হয়তো বা ভৈরব বাজার দাগায় দিবে, ভুল করা যাবে না। ওকে, ভৈরব নদীর অবস্থান কোথায়? খুলনা, ঝিনাইদহ, এই অঞ্চলগুলো আমাদের, তাই না? গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই ভৈরব নদীর পাড়ে অবস্থিত। চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত? লেস ইম্পর্টেন্ট, খাগড়াছড়ির মধ্যে, একবার রিডিং দিয়ে রাখবেন। পিয়ান রিভার ইজ লোকেটেড ইন সিলেট। ঠিক আছে, এখন যেগুলো পড়াচ্ছে এগুলো আসলে লেস ইম্পর্টেন্ট, যেমন ময়ূর নদী লেস ইম্পর্টেন্ট খুলনায়, এগুলো লেস ইম্পর্টেন্ট। বাংলাদেশে কোন জেলায় রজত রেখা নদীটি অবস্থিত? এটাও লেস ইম্পর্টেন্ট, মুন্সিগঞ্জে। এগুলো আসলে তেমন পড়া লাগবে না, জাস্ট প্রশ্ন সলভ করে যাবেন, এটাও আর জাস্ট প্রশ্ন সলভ করে রাখবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী? তিতাস, এটা তো জানি, তিতাস গ্যাস ফিল্ড যেহেতু ব্রাহ্মণবাড়িয়ায়, তিতাস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ায় যায়। কোন মিলটি সঠিক নয়? ঠিক আছে, দেখেন, সিলেট হচ্ছে সুরমা নদীর তীরে অবস্থিত, এটা সঠিক নয়। চাঁদপুরে মেঘনা আছে, নারায়ণগঞ্জে শীতলক্ষা, কুড়িগ্রাম হচ্ছে ধরলা নদী, কিন্তু সিলেটে কিন্তু রূপসা না, সিলেটে আসলে কি সুরমা। নদীর তীরবর্তী শহর বন্দর নিম্নে কোনটি সঠিক বলছে? তাহলে যে সারদা মানে হচ্ছে রাজশাহী, এখানে পদ্মা। ঠিক আছে, কোন নদীগুলো বাংলাদেশের বলছে, হুগলি বাংলাদেশের না। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কালীগঙ্গা, ইছামতি, শীতলক্ষা, কীর্তনখোলা। ঠিক আছে, ভাগীরথী কিন্তু বাংলাদেশের নদী না, তাহলে এগুলো হচ্ছে বাংলাদেশের নদী। ওকে, পারবো ইনশাল্লাহ আমরা। এই ছিল আমাদের নদ নদী থেকে পড়াশোনা। আশা করি যতটুকু পড়াইছি এর বাইরে আপনাদের কিছু লাগবে না। A to Z প্রশ্ন সলভ করে ফেললে এবং ম্যাপ ভিত্তিক পারলে আমার ম্যাপটা প্রিন্ট করে একটা খাতার মধ্যে নিয়ে প্র্যাকটিস করেন, 4-5টা পেজ প্রিন্ট করে বা একটা পেজে প্রিন্ট করে পেন্সিল দিয়ে এঁকে যে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব কিছু ছবি দেওয়া থাকবে আপনাদের গ্রুপে, প্র্যাকটিস করলে 4-5 বার দেখলেই একদম 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর লাস্টে দিয়ে কিছু প্রশ্ন এগুলো দেখে ডিপ্রেসড হওয়া যাবে, এগুলো ইজ ইম্পর্টেন্ট, একবার প্রশ্ন সলভ করে রাখলেই হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম।